আমার হোয়াটসঅ্যাপ মেসেজের ডেট মুছে দিলেন, মুছে দিয়ে ট্যাম্পার করে মেসেজগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন অ্যাজ ইফ আমি তাকে ক্ষতি করার চেষ্টা করছি যেদিন উনি দল থেকে বাদ গেছে। হেড কোচের বিরুদ্ধে বলা, ড্রেসিং রুমের সিক্রেটস বলায়, বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে বলায় একটা ব্যাকল্যাশ তৈরি হচ্ছিল। তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনও হতে পারত। আজকে যখন তিনি বাদ পড়লেন, এই সমগ্র জিনিসটা তার কাছে ছিল। এমন একজনকে দরকার ছিল যার উপর দিয়ে লরিটা চালিয়ে দিলে তিনি ভিকটিম কার্ডটা খেলতে পারেন। ভিকটিম আমি, আমার পরিবার। আমার স্ত্রীকে প্রস্টিটিউট বলা হলো, আমার মাকে বাস্টার্ড বলা হলো, আমার বাবাকে তাই 23 বছর আগে মারা গেছেন তাকেও তাই বলা হলো। আমার মার ব্লাড সুগার বেড়ে 400 হয়েছিল, আর কোনোদিন তার হেলথ এক হবে না। আমার দিদি ক্যান্সারের চিকিৎসা 16 নম্বর কিমো চলছিল, এক হবে না। আমার স্ত্রী বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়ে তার সাথে কেউ কথা বলতো না, এক হবে না। আমি 2রা মে 2022 I wanted to take my life because I had given up. আপনি মোহনবাগান না ইস্ট বেঙ্গল? মোহনবাগান। তাহলে ইস্ট বেঙ্গলের চাষিদের বার্নার লাগিয়ে দিলেন। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমার সঙ্গে এমন একজন রয়েছেন, বসে আছেন, তার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। যদিও তিনি আমি যে বিটটা করি বা আমি যে কাজের সঙ্গে যুক্ত তার সঙ্গে মানে সম্পর্কহীন বলতেই পারেন, কিন্তু তবুও তাকে নিয়ে আজ বসার কারণ আপনাদের জানাচ্ছি। ক্রিকেট এবং বিতর্কের সম্পর্ক দীর্ঘদিনের। 2022-এ এমনই এক বিতর্ক ঝড় তুলেছিল ভারতের ক্রিকেট দুনিয়ায়। অভিযোগকারী ভারতীয় দলের এক তারকা ক্রিকেটার, যিনি অভিযোগের কেন্দ্রে তিনি আমাদের মতনই একজন সাংবাদিক। ওই ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন সাক্ষাৎকার না দেওয়ায় তার কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন এক সাংবাদিক। অভিযোগ ওঠে, বিতর্ক হয়। বিষয়টির নিষ্পত্তির জন্য কমিটি করে বিসিসিআই। সেই কমিটি বিচারে 2 বছরের জন্য ব্যান করা হয় সেই সাংবাদিককে। ক্রিকেটের দুনিয়ায় তার যাবতীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়। না তিনি কোনো ক্রিকেটারের সাক্ষাৎকার নিতে পারবেন, না ভারতের কোনো ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে পারবেন। খবরটি অন্য মাত্রা পায়, কারণ ক্রিকেট বোর্ডের সচিবের নাম জয় শাহ আর সাংবাদিকের নাম বরিয়া মজুমদার, যিনি ক্রিকেট মহলে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে। এভাবেই কেটেছে 2টি বছর। সেই ক্রিকেটারের নাম ঋদ্ধিমান শাহ, আপনারা সবাই জানেন, আর নিষিদ্ধ সাংবাদিকের নাম বলেই দিলাম, বরিয়া মজুমদার। কেমন কেটেছে এই নিষেধাজ্ঞার 2 বছর? সত্যিই কি বাঙালি হয়ে আরেক বাঙালির কেরিয়ারকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি? বিতর্কের পর সৌরভ কি দাঁড়িয়েছিলেন বরিয়ার পাশে? এই যাবতীয় প্রশ্নের উত্তর দিতে বই লিখেছেন বরিয়া। বইটির নামও ব্যান্ড। সেই বই নিয়েই নিউজ 18 বাংলায় আজ বরিয়া মজুমদার। নিষেধাজ্ঞা ওঠার পর এই প্রথম সংবাদ মাধ্যমে মুখ খুলছেন তিনি। বরিয়া, বইটা লিখছেন কেন? আপনি বললেন বিশ্বদা প্রথমেই যে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছি বই নিষেধাজ্ঞা ওঠার পর। নিষেধাজ্ঞার সময়ও খুলিনি, এই প্রথম খুলছি। বইটা লিখছি 3টে কারণে। এক, সত্যিই আপনি যে প্রশ্নগুলো করলেন, সত্যিই কি আমি বাঙালি হয়ে বাঙালির ক্যারিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করছিলাম, ক্ষতি করছিলাম? তার উত্তর সবাইকার জানা দরকার। 2, আমার স্ত্রীকে প্রস্টিটিউট বলা হলো, আমার মাকে বাস্টার্ড বলা হলো, আমার বাবাকে তাই 23 বছর আগে মারা গেছেন তাকেও তাই বলা হলো, আমার মেয়েকে 8 বছর বয়স এখন 10 বলা হলো যে তার ক্যারিয়ার শেষ, কারণ শি হ্যাজ বিন বর্ন টু আ মনস্টার। এগুলোর প্রতিবাদ করা দরকার। সোশ্যাল মিডিয়াতে লক্ষখানেকের বেশি টুইট, পোস্ট, বিভিন্ন মাধ্যমে আমাকে গালাগাল সব দিন সহ্য করতে হয়েছে, এখনও হয়। আমার মনে হয় ক্ষমতাশালীদের বিরুদ্ধে আন্ডারডগের মুখ খোলা দরকার, সত্যিটা সবার সামনে আসা দরকার। আমি আজ পর্যন্ত সেটা বলিনি, এই প্রথম আপনি আমায় জিজ্ঞাসা করলেন এবং সেটা আপনার দর্শকদেরকে বলে দেব। আমি একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। আমি কিন্তু আমার বইতেও কোনো ক্রিকেটারের নাম বলিনি, আপনার শোতেও বলবো না। তার কারণ আমার পরিবার যার মধ্যে দিয়ে গেছে,
হুমকি, গালাগালি, অসভ্যতা সেটা অন্য কারোর সাথে হোক আমি চাই না। আমার সাথে কেন, কারোর সাথে না। আপনি যে বললেন ক্ষমতাশালী, কে এই ক্ষমতাশালী না ক্ষমতাশালীরা? যে কোনো ভারতীয় দলের ক্রিকেটারই ক্ষমতাশালী। তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়িং দেখুন, তাদের ক্লাউড দেখুন। আজকে যে কোনো অ্যাথলিট, যে কোনো সাংবাদিক, আপনি এত বড় সাংবাদিক বিশ্বদা, আজকে যদি যে কোনো একজন অ্যাথলিট, নামকরা অ্যাথলিট যদি বলেন তিনি রংড হয়েছেন বা তাঁর ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, সেখানে সেটাই বেদবাক্য। উল্টো দিকের কাউকে কিন্তু কোনো সুযোগ দেয়া হবে না। তার আগেই বলে দেয়া হবে আপনি আসামি, তার আগেই বলা হবে আপনি ভুল করেছেন, তার আগেই বলা হবে আপনি চোর, আপনি সমস্ত ভুলটা আপনার দিকে। ক্ষমতা সেখানে। এটা একটা এন্টাইটেলমেন্টের জায়গা। সেটা আমি 25 বছরের সাংবাদিকতা করি আর আপনি 30 বছর। বুড়ি, আপনি আমাকে বলুন, এই ভারতীয় দলের, আমি আমি আপনার অন্য কথা আমি বিশ্বাস করি না, তার কারণ অন্য ফিল্ডে ছেড়ে দিন, ফুটবল, সাঁতার, ব্যাডমিন্টন, যে ক্ষেত্রেই আপনি যার বিরুদ্ধে করছেন, এত ক্ষমতাশালী নন যিনি সাংবাদিকের ক্ষতি করতে পারবেন। ক্রিকেটে করেন, ক্রিকেটে করে একদম। আজকে যে কোনো ভারতীয় দলের ক্রিকেটার যদি, বা কতিপয় অন্য অ্যাথলিট যারা অলিম্পিকে ধরুন মেডেল পেয়েছেন, সেই ধরনের নামকরা যদি কেউ কারোর বিরুদ্ধে বলেন, ক্রিকেটে তো বটেই, সেটা তিনি আইপিএল খেললেও, যখন যে কোনো মানুষের বিরুদ্ধে সাংবাদিকতা যিনি করেন তার বিরুদ্ধে বলেন এই লোকটা আমায় হুমকি দিয়েছে, বা এই লোকটা আমায় বুলি করেছে, এই লোকটা আমার ক্যারিয়ার শেষ করার চেষ্টা করেছে, সেটাই বেদবাক্য। আমার কথা কেউ জিজ্ঞাসা করেনি, তখনও করেনি, এই আজ আপনি করলেন বা আপনি করছেন। এই যে বিসিসিআই কমিটি করেছিল, আপনাকে জিজ্ঞেস করেনি? নিশ্চয়ই করেছিল কমিটি কি করবে? যদি আপনার বিরুদ্ধে রোজ 1 লক্ষ করে টুইট থাকে, আমার বিরুদ্ধে অন্য একজনের ওয়ার্ড ভার্সেস তার ওয়ার্ড, কাকে বিশ্বাস করবেন? সেন্ট্রালি কন্ট্রাক্টেড ক্রিকেটারকে না আমাকে? কমিটি কি করবে? প্রত্যেক দিন আই ওয়াজ ট্রেন্ডিং এট নাম্বার 1, 100,000 প্লাস টুইটস এগেনস্ট মি। প্রতিদিন আপনাকে, এবং টাইম লাইনে কুকুরের ছবি দিয়ে গলায় লিশ, সাথে কেন, সেটা আমি, আমার বাবার ছবির তলায়, যেটা আপনাকে বললাম, আমার স্ত্রী, আমার মা, আমার বাচ্চা, এটা যদি রোজ চলে, দিনের পর দিন চলে, আপনি সেখানে কি করবেন? সেখানে অন্য কে কি করবে? এটাই গসপেল, এটাই তো সোশ্যাল মিডিয়া ক্যাঙ্গারু কোর্ট। তারা আপনাকে বিশ্বাস করাবে যে এই লোকটাই বুলি, এই লোকটাই শয়তান, এই লোকটাই করার চেষ্টা করেছে। সেটাই আমার ক্ষেত্রে ঘটেছে। আমি যদি তখন আপনাকে এসে বলতাম যে বিশ্বদা আমি না এটা করিনি, আমি সত্যি এটা করিনি, আপনি বিশ্বাস করতেন না, কেউ করতো না। আজ আমার 790 দিন হয়ে গেছে, আজ আমি আপনাকে এসে যখন বলছি, তাও আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনার দর্শকরা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। বিশ্বাসের জন্য আমি বই লিখিনি। আমি বই লিখেছি যাতে অন্তত আমার সত্যিটা, আমার বাড়ির, আমার পরিবারের জন্য সত্যিটা, মা, বউ, বাচ্চা, দিদি, তাদের জন্য সত্যিটা সামনে আসুক। আমার মার ব্লাড সুগার বেড়ে 400 হয়েছিল, আর কোনোদিন তার হেলথ 1 হবে না। আমার দিদি ক্যান্সারের চিকিৎসা 16 নম্বর কিমো চলছিল, 1 হবে না। আমার স্ত্রী বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়ে তার সাথে কেউ কথা বলতো না, 1 হবে না। আমার বাচ্চা যদি তার বাবার ছবিটা কুকুরের মতন গলায় চেন দেয়া দেখে, তার মানসিক বিকার আর 1 হবে না। এর বিরুদ্ধে আমার বলা দরকার। আপনি বলছেন আপনি বলেননি, তাহলে হঠাৎ করে এই কথাটা আসলো কি করে, কিভাবে তৈরি হলো, মানে কেন ওই ক্ষমতাশালীরা আপনার বিরুদ্ধেই বা লাগলো এত সাংবাদিক থাকতে? আমি তাহলে গল্পটাই আপনাকে বলে দিই, ছোট করে বলুন। 13ই ফেব্রুয়ারির কথা। প্রথম কথা হলো, আপনি যদি দেখেন টুইট যেটা আমার বিরুদ্ধে করা হয়েছিল তার ডেট হচ্ছে 19শে ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি অকশন হয়েছিল আইপিএলের জন্য। ওনার ম্যানেজার আমার বাড়ি এসেছিলেন, এসে বলেছিলেন কিছু করো। আমার কাছে এমনও প্রমাণ আছে সেই ক্রিকেটারের, যিনি তার যখন অপারেশন হয়েছিল এনসিএতে ছিলেন, সেখান থেকে আমায় লিখেছেন যে আমার দিকটা দেখো, কি আমার সাথে ঘটছে সেটা দেখো। আমরা বাঙালি হয়ে বাঙালি সেটা করেওছি, তখনও সাহায্য করেছি। 2021 সালের নভেম্বর মাসে বাংলা একটা খবরের কাগজ, না আমি বলে দিচ্ছি প্রতিদিন, তাতে অপেড লিখেছি। দিল্লির খবরের কাগজ ইকোনমিক টাইমসে ইন্টারভিউ করেছি, সব জায়গায় করেছি, সব জায়গায়। জানুয়ারি মাসে যখন বলা হলো, আমি তখন আমার নতুন সংস্থান তৈরি করেছি যে ওনাকে অকশনের আগে আমরা একটা সিরিজ অফ ইন্টারভিউ করছিলাম, ফিক্সড ছিল ইন্টারভিউ বেসড অন আ প্ল্যান। এবং প্ল্যানটা কি ছিল? ওনাকে সেলিব্রেট করা। যখন প্রথম দিনে অকশনে উনি বিক্রি হননি, দ্বিতীয় দিন হয়েছিলেন, তখন আমার সাথে যিনি কাজ করেন, আমার কলিগ, ওনাকে ফোন করে বলা হয় দেখুন আজকেই সুযোগ আপনাকে সেলিব্রেট করার, কারণ আপনি যে দামে বিক্রি হয়েছেন আপনার থেকে অনেক দামে অন্য কেউ বিক্রি হয়েছে, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, আমরা সবাই জানি, এগুলো পাবলিকলি ডকুমেন্টেড। সো উনি বলেন আগামীকাল কালীঘাট মাঠে আসুন, আমি ফিজিক্যাল ইন্টারভিউ করে দেব। আমি বলি আমার মার 73 বছর বয়স, ডায়াবেটিক, অ্যাকিউটলি ডায়াবেটিক, উনি
আমি চাই না এখন কোভিডের সময় ফিজিক্যাল প্রক্সিমিটি, আপনি আমায় জুমে ইন্টারভিউটা দিয়ে দিন, এটাই আমার বেস্ট ওয়ে আপনাকে সাপোর্ট করার। উনি বলেন ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, আপনি জুম লিঙ্কটা পাঠান, 15 মিনিটের মধ্যে ইন্টারভিউ হবে। ইতিমধ্যে 4টে ইন্টারভিউ, গ্যারি কার্স্টেন, পার্থ জিন্দাল, আশিস নেহরা এবং সঞ্জীব গোয়েঙ্কা আমার ফিক্সড, কারণ তাঁরা ব্যাঙ্গালোরে। 8টা থেকে 8:30টার মধ্যে 9বার ফোন করা হয় সেই ক্রিকেটারকে, তিনি ফোন তুললেন না। এই 4টে ইন্টারভিউ আমি করলাম না, কারণ একজনকে কথা দিয়েছি, তার ওপর তিনি বাঙালি, যে তাকে সাপোর্ট করব। ফাইনালি 9:45টার সময় আমার নিজের দল আমায় বলল, এটা তুমি কি করলে, এটাও করলে না, এটা হলো না, আমাদের কোনো কিছু হলো না, আগামীকালের কোনো কন্টেন্ট আমাদের কাছে নেই। এবং তখন আমার কিচ্ছু করার ছিল না, ইন ফ্রাস্ট্রেশন আমি ওনাকে লিখলাম যে এটা তোমার করার কি দরকার, ওয়াই ডিড ইউ হ্যাভ টু ইনসাল্ট মি ইত্যাদি। আবারও বলছি 13ই ফেব্রুয়ারি, এরপর ওনার সাথে, ওনার কারুর সাথে কোনো দিন কথা বলিনি, কোনো দিন মেসেজ করিনি। ইন্টারভিউটা চেয়েছিলাম ওনাকে সেলিব্রেট করতে, ক্ষতি করতে নয়, প্রমাণ। তার পরের দিন আমি আশিস নেহরার ইন্টারভিউ করি, আমার প্ল্যাটফর্মে আছে। সেখানে 2টো প্রশ্ন, আপনি এই ক্রিকেটার, এই উইকেট কিপারকে কেন বেশি সুযোগ দিচ্ছেন না, আপনার দেয়া উচিত। আমি যদি কারোর ক্ষতি করব, এই প্রশ্ন আমি করব না, আপনি বিচক্ষণ সাংবাদিক। তার 6 দিন পর, যেদিন উনি বাদ পড়লেন, আমার হোয়াটসঅ্যাপ মেসেজের ডেট মুছে দিলেন, মুছে দিয়ে ট্যাম্পার করে মেসেজগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন, অ্যাজ ইফ আমি তাকে ক্ষতি করার চেষ্টা করছি যেদিন উনি দল থেকে বাদ গেছেন। এটা হচ্ছে সত্যি কথা। এবার আপনি আমায় জিজ্ঞেস করতে পারেন কেন উনি এটা করলেন, ওনার তো করার এটা কারণ নেই, অন্য কারোর সাথে করলেন না কেন? আপনার খেয়াল থাকবে উনি অলরেডি বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে বলেছিলেন যে বোর্ড প্রেসিডেন্ট তাকে বলেছেন তিনি দলে থাকবেন। উনি বলেছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় তাকে সাউথ আফ্রিকায় বলেছেন যে তাকে আর দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলায়, হেড কোচের বিরুদ্ধে বলা, ড্রেসিং রুমের সিক্রেটস বলায়, বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে বলায় একটা ব্যাকল্যাশ তৈরি হচ্ছিল। তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনও হতে পারত। আজকে যখন তিনি বাদ পড়লেন, এই সমগ্র জিনিসটা তার কাছে ছিল। এমন একজনকে দরকার ছিল যার উপর দিয়ে লরিটা চালিয়ে দিলে তিনি ভিকটিম কার্ডটা খেলতে পারেন। ভিকটিম আমি, আমার পরিবার, আজও আমরা তাই। এইটা কি তার মানে শুধুমাত্র ওই ক্রিকেটার যিনি এটা আপনার এগেনস্টে করলেন এতটাই পরিকল্পনা করে করলেন? সেটা আমি বলতে পারবো না পরিকল্পনা করে করেছেন না পরিকল্পনা না ভেবে করেছেন। কাজ যেটা করেছেন সেটা আমি বলতে পারবো। উনি আমার, আবার বলছি, আমার মেসেজে আমি আপনাকে ফোনও দেখিয়ে দিতে পারি, আপনি চেক করতে পারেন, আপনার স্ক্রিনেও দেখা বিসিসিআইগুলো আপনি বলেননি? নিশ্চয়ই ভাবে বলেছি, আবার বলছি, আমার বিরুদ্ধে প্রত্যেক দিন যদি 1 লক্ষ করে টুইট থাকে, সেখানে সোশ্যাল মিডিয়া ট্রায়াল কি বিশ্বদা? সোশ্যাল মিডিয়া ট্রায়াল এটাই, আপনাকে আমি আগেই বলে দিয়েছি আপনি গিলটি। বরিয়া, ভারতীয় ক্রিকেট সার্কিটে আপনি একটা বড় নাম সাংবাদিক হিসেবে, গোটা ভারতবর্ষের সমস্ত ক্রিকেটার আপনাকে চেনে, আপনি সৌরভ গাঙ্গুলিরও ঘনিষ্ঠ। আপনার কি মনে হয় না এই লড়াইটা বরিয়া মজুমদার বা ঋদ্ধিমান শাহর লড়াই নয়, এই লড়াইটা আরও ওপর লেভেলের লড়াই, তার বলি আপনি হয়েছেন? বলতে পারবো না, কিন্তু এটা আমি আবারও বলে দিতে চাই, যদি সৌরভ তখন, হ্যাঁ আমার ঘনিষ্ঠ, আমার কনক্লেভেও আসেন, যদি সৌরভ তখন ভারত বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমায় বাঁচিয়ে দিতেন, আমি কোনোদিন এই সত্যি কথাটা আপনাকে বলতে পারতাম না। তাই আমি সৌরভ গাঙ্গুলির কাছে কৃতজ্ঞ যে উনি বাঁচাননি। উনি তার ক্ষমতার প্রয়োগ করে আমায় বাঁচাননি, আমি তার কাছে চাইও নি। কারণ যদি সেটা তিনি করতেন, সারা জীবন আমায় শুনতে হতো ওকে সৌরভ, ও তো অ্যাকচুয়ালি করেছিল, কিন্তু সৌরভ ওকে বাঁচিয়ে দিল। আজ আমি 790 দিন নির্বাসিত, আই ওয়াজ ইন জেল। আমার পয়সা চলে গেছে, আমার কন্ট্রাক্ট গেছে, আমার অপমান, ক্রেডিবিলিটি হানি, পরিবারের ক্রেডিবিলিটি হানি, আমার মার শরীর যেটা খারাপ হয়েছে আর কোনোদিন ঠিক হবে না। আমি এই গিল্টটা নিয়ে মরবো যে আই ওয়াজ রেসপন্সিবল। কিন্তু একটা ক্রিকেটারের আয়ু তো একটা থাকে, এইরকম একটা সাংবাদিকের আয়ু তো অনেক দিন। কিসের দিন? আমি যদি আজকে বলি বিশ্ব মজুমদার নেক্সট 2 বছর আর পলিটিক্যাল বিট করবেন না, আপনি আর কোনো ইন্টারভিউ করবেন না, আপনি কোনো রাজনৈতিককে ইন্টারভিউ করতে পারেন না, 2 বছর আপনি কোনো রাজনৈতিক মিছিল, মিটিং, কোনো কিছুতে, কোনো ভোটের সভায় আপনি তো আবার ট্রাভেল করবেন। আমি তো আপনার অভিষেক ব্যানার্জির ইন্টারভিউ আমিও দেখেছি, সেলিব্রেট করেছি। আমি যদি আপনাকে বলি বিশ্বদা আমি 2 বছর আপনার থেকে কেড়ে নিলাম, আপনি করতে পারবেন না, আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। কিসের অত বছর? 2 বছর এই নির্বাসনটা প্রতিদিন। আমার মেয়েকে আমি সন্ধেবেলায় যখন তার চোখের দিকে দেখতাম আমি চিনতে পারতাম না। বলিয়া, আমরা ক্রিকেট জগতে খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা দেখেছি, কোনো সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা এই কি প্রথম? হতে পারে, তবে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর জন্য নিষেধাজ্ঞা 2 বছরের,
এবং সেটাকে মেসেজগুলোকে ট্যাম্পার করে মিথ্যে বলে একজনের ওপর নিষেধাজ্ঞা ইম্পোজ করা, এটা আগে ঘটেছে বলে আমার মনে হয়। একটা জিনিস জানতে চাই, ঋদ্ধিমান সাহা তো সোশ্যাল মিডিয়ায় আপনার নাম নেননি, আপনি নিজে থেকে এগিয়ে স্বীকার করলেন কেন? আমি এসে স্বীকার করলাম কারণ আমার নাম সোশ্যাল মিডিয়ায় নেননি, কিন্তু বোর্ডের কাছে নিয়েছিলেন। তো বোর্ডের কাছে পরে নিয়েছিলেন? না, সেদিনই নিয়েছিলেন। আমি যেদিন স্বীকার করলাম সেদিন নিয়েছিলেন। কারণ বোর্ডে, আমরা তো সাংবাদিক, আমরা তো, আপনিও তাই খবর পান, আমিও পাই। বোর্ডের কাছে গিয়ে এমনও বলেছিলেন যে তার পরিবার নাকি বাড়ি থেকে বেরোতে পারছে না, তাকে নাকি দুবার গাড়ি পাল্টে এয়ারপোর্ট যেতে হয়েছে আমার জন্য। তার বাচ্চাও তো মানে অনিশ্চয়তা ভুগছিল। এটা আমি পড়িনি, বাকি দুটো আমি পড়েছি, তাই জন্যই আমি বললাম আপনাকে। এবং সেটা লিখিত, সেটা আমি তখন জানতাম না, আমায় বলা হয়নি। আমি আপনাকে এই কথাটা বলতে পারি বিশ্বদা, আমাদের পরিবার 200 বছরের কলকাতার, রামকৃষ্ণ আমাদের বাড়িতে ছিলেন, প্রতাপ মজুমদার চিকিৎসা করেছিলেন। যাই হই, গুন্ডা নই। আমার কন্যা এবং যে ক্রিকেটারের কথা হচ্ছে তার কন্যার একই বয়স। আমি যাই করি তার ক্ষতি করব না, বা তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, দুবার এয়ারপোর্টে গাড়ি পাল্টে যাচ্ছেন। আমি তো আপনাকে বললাম 13ই ফেব্রুয়ারির পর যেদিন রাত্রিরে আমি তাকে সেলিব্রেট করতে চেয়েছি, আগে সারা জীবন করেছি, তারপর তার সাথে সাক্ষাৎ, তার সাথে কথা বলা, তার সাথে মেসেজ এক্সচেঞ্জ করা, আপনি আমার ফোন সামনে আছে, নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করে দেখে নিতে পারেন, আপনার দর্শকদেরকে দেখিয়ে দিতে পারেন। আমি আপনাকে ফোন দিয়ে দেবো, iCloud থেকে আপনি ডাউনলোড করুন। আপনার সাথে ঋদ্ধিমানের কোনো পুরনো শত্রুতা ছিল? কোনোদিন ছিল না। সো মাচ সো, আবারও আপনি নাম নিচ্ছেন, আমি নিইনি, কোনোদিন ছিল না। একবার তো এমনও হয়েছিল, আমরা দুজন একই সেলনে চুল কাটতে যেতাম, যে আমি নাকি লাকি, একসাথে যদি আমরা যাই, তিনি তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন, যে একসাথে এসো, একসাথে আমরা চুল কাটবো, এরম সম্পর্ক ছিল। আজকেও আপনি যদি টুইটার প্ল্যাটফর্মে যান, 10খানা টুইট পাবেন এই মর্মে, যেখানে বলা হচ্ছে ইয়োর শো ইজ এ ব্লকবাস্টার, ইট ইজ এ প্রিভিলেজ টু কাম টু ইয়োর শো। আমার বই ধরে তিনি দাঁড়িয়ে আছেন। আমি তো তাকে বুলি করিনি। এবং বাই দ্য ওয়ে, এটাও বলা হয়েছে আমি নাকি 4 বছর ধরে ইন্টিমিডেট করছিলাম। এই 4 বছরে তিনি আমায় লিখছেন, সেই লোক যে ইন্টিমিডেট করে, যে বুলি করে, যে থ্রেটেন করে, তাকে লিখছেন আমার দিকটা দেখে নিও, আমার সাথে বোর্ড কী করছে সেটা দেখে নিও, আমার দিকটা একটু তুলে ধরো। সেই লোক যে ইন্টিমিডেট করে, সেই লোকের বই ধরে ছবি তোলেন, টুইটারে পোস্ট করে বলেন তার ছবি ব্লকবাস্টার, তার বই ব্লকবাস্টার, তার শো ব্লকবাস্টার। মিলছে? আপনি তো এত বিচক্ষণ সাংবাদিক, মিলছে? 2 2 4 হচ্ছে। 4 বছর ধরে আমি বুলি করছি, আমার বিরুদ্ধে এই কথাগুলো বলা হচ্ছে, মিলছে আপনার কাছে? সাংবাদিকদের সবসময় একটা ভূমিকা থাকে। ধরুন, আপনি যদি ইতিহাসে যান, দেখবেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ভারতীয় রাজনীতির দিকপাল যারা ব্যক্তিত্ব, বিভিন্ন ক্ষেত্রে তার সাথে ঝগড়া মেটানো থেকে শুরু করে নানা ইস্যুতে সাংবাদিকরা কাজ করেছেন। এখনও বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন দলের মধ্যে যোগসূত্রের কাজ করেন। এটা ট্র্যাক টু ডিপ্লোমাসিতে হয় অনেক সময়। ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে গোটা পৃথিবীর একটা বড় জায়গায়, একটা প্রচুর ধনী একটা সংস্থা। IPL এসে যাওয়ার পরে আরও বড় হয়েছে। এই ক্রিকেটাররা কি সাংবাদিকদের ব্যবহার করেন? নিশ্চয়ই করেন। আমি আপনাকে যে উদাহরণটা দিলাম, যে আমার দিকটা একটু দেখো, আর আমাকে আরও কি বলা হলো, আমি এক্সক্লুসিভ চেয়েছিলাম। এটা তো আমার বিরুদ্ধে অ্যালিগেশন। বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কারোর থেকে এক্সক্লুসিভ চাননি? আপনি বলুন না। চাইবো তো, স্বাভাবিক। এটা তাহলে আমি কি ভুল করলাম? তাহলে এক্সক্লুসিভ চেয়ে ব্যান্ড হব? আমি যদি বলি বিশ্ব মজুমদার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্সক্লুসিভটা চাইবে না, সবার সাথে প্রেস কনফারেন্সে চাইবে, নেবেন? কেন নেবো? তাহলে আমি কেন নেব? আমি যদি আমার জগতে একটা লোকের এক্সক্লুসিভ চাই, কি ভুলটা করলাম? সেটা নিয়ে বলা হলো এ বলছে এ বাকিদের থেকে বেটার, এ এক্সক্লুসিভ চাইছে। আপনি তো রোজ চান, তাই জন্য তো আপনি তাই জন্য তো আপনার শো লোক দেখে। তা আমি করলে ক্রাইম? আমি করলে আমি ব্যান্ড হয়ে যাব কি না? এক্সক্লুসিভ চেয়েছি আমি, এটা আজ অবধি আমি কোনোদিন বুঝতে পারবো না, যতদিন বেঁচে থাকবো বুঝবো না, যে এক্সক্লুসিভ চাওয়ার জন্য ব্যান্ড কি না। আমি এক্সক্লুসিভ চেয়েছি, আর কবে? যেদিন তাকে সেলিব্রেট করতে চেয়েছি। এত বড় একটা অভিযোগ, এত বড় অভিযোগ। দেখুন, আপনি যাই বলুন না কেন, 2 বছর আপনি শাস্তি পেয়েছেন, শাস্তি মাথা পেতে নিয়েছেন। আমাদের ভারতীয় পারসেপশন বা আইন অনুযায়ী যার শাস্তি একবার ঘোষিত হয়ে যায়, সে সাজাটা ভোগ করে ফেললো। সে অপরাধীকে অপরাধী নয়। আপনি মনে মনে যাই বলুন, আমাকে যাই বলুন না কেন, আপনি অপরাধী, এটা প্রমাণ হয়েছে। আপনার কেরিয়ার 2 বছর ক্ষতি হয়েছে। 2 বছর হয়নি, সারা জীবনের মতো হয়েছে। আমি সারা জীবন এটা শুনবো যে আমি বুলি, আমি থ্রেটেন করেছি। আমার এটা লং কোভিড, আমার ক্লোজার হবে না, বিশ্ব মজুমদার বললেও হবে না। আপনি যদি আমায় আজকে শোয়ের শেষে বলেন আমি তোমাকে ছাড়পত্র দিয়ে দিলাম যে তুমি নির্দোষ, কিচ্ছু হবে না। আমার সারা জীবনের মতো ক্ষতি হয়েছে। 2 বছরের জন্য ক্ষতি হয়নি। আমার পরিবারের 2 বছরের জন্য ক্ষতি হয়নি। আমার মেয়ের হয়নি,
আমার মেয়ে সারা জীবন যখন বড় হবে না, তাকে দেখানো হবে তার বাবার ছবি, কুকুর, গলায় লিশ দেয়া। কুকুরের বিরুদ্ধে আমার কিছু নেই, কুকুর মানুষের থেকে অনেক বেশি লয়াল। এই যে ছবিগুলো পাশে কেন দিয়ে, আমার মার শরীর যেভাবে বিগড়ে গেছে, আর কোনোদিন তিনি ঠিক হবেন না। তার ডায়াবেটিস 400 হয়েছিল, আমার দিদির ক্যান্সার চিকিৎসার সময় খারাপ হয়ে গিয়েছিল, এগুলো কোনোদিন ঠিক হবে না। এত বড় ঘটনা, এত বিশ্বদা, আই উইল টেল ইউ ওয়ান থিং, আই এম অ্যান অপটিমিস্ট। আপনি আমায় চেনেন বহু বছর। আমি 2রা মে 2022 আই ওয়ান্টেড টু টেক মাই লাইফ বিকজ আই হ্যাড গিভেন আপ। আমার কিছু বাঁচার ছিল না। একটা সাংবাদিকের তো জীবনে আমার কিচ্ছু ছিল না, ছিল না। আমায় বলা হলো যে আমি একটা লোকের ক্যারিয়ার ক্ষতি করতে চেয়েছি, তার পরিবারের ক্ষতি করতে চেয়েছি। সারা জীবন আমি তাকে সাহায্য করেছি। আমায় বলা হলো আমার থেকে বেশি, মানে বাঙালি হয়ে বাঙালির ক্ষতি করেছি আমি, কোনোদিন করিনি। আয়শা আমার পাশে শুয়েছিল, আমার মেয়ে, আমার সাহস হয়নি, না হলে আমি ক্ষতি নিজের করতাম। আপনাকে বলছি কেন করিতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল সারা জীবন তাহলে শি উইল লিভ ইন ডিসগ্রেস দ্যাট অ্যাকচুয়ালি মাই ফাদার ওয়াজ দিস। করিয়া সৌরভ গাঙ্গুলি পাশে দাঁড়ালেন না কেন? পাশে দাঁড়িয়েছেন, চিরকাল দাঁড়িয়েছেন। আমার কনক্লেভে যখন আমার ব্যান্ড ছিল তখনও এসেছেন। সে তো প্রফেশনাল জায়গা থেকে। আবার এই রকম একটা ক্রাইসিসে পাশে দাঁড়াবেন না? পাশে দাঁড়িয়েছেন। পাশে কিভাবে পাশে দাঁড়াবেন, মানে ওনার তো বোর্ড প্রেসিডেন্টের জায়গাটাও দেখতে হবে একটা। আবার আপনি যে সেম আপনারই প্রশ্ন, ক্রিকেটার ভার্সেস জার্নালিস্ট, কোনো দিন জার্নালিস্ট পারবে না, পারবে না। ক্রিকেটারের পাশে দাঁড়াবে 200%। ডাক্তারের পাশে দাঁড়াবে, ক্রিকেটারের পাশে দাঁড়াবে, সাংবাদিকের পাশে দাঁড়াবে না। অ্যান্ড আই হ্যাভ সিন দ্যাট। আমার নিজের জীবনের উপলব্ধি, ডাক্তার, লয়ার, ক্রিকেটার সবাই তাদের নিজেদের দলে দাঁড়াবে, ইউনিয়ন হবে, সব হবে। সাংবাদিক বরিয়াকে এলিমিনেট করে দিয়ে কম্পিটিশনটা চলে যাবে। আমরা তো নিজেদেরই ক্ষতি চাই। কে আমার পাশে দাঁড়িয়েছিল? জয়সা? কে আমার সাথে কারোর কথা হয়? জয়সা কি বলেছিলেন, কিছু বলেছিলেন? না, আমার সাথে তাঁর দেখা হয়েছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ইংল্যান্ডে। আমরা দুজনেই আইসিসির বক্সে বসেছিলাম, বিদেশে আই ওয়াজ অ্যালাউড, তাই জন্যই আমি গেছিলাম। অ্যাক্রেডিটেশন নিয়ে নয়, কোনোদিন অ্যাক্রেডিটেশন লাস্ট 2 বছরে নিইনি। টিকিট কিনে গেছিলাম হসপিটালিটি বক্সে, তিনিও ছিলেন সেখানে। জিজ্ঞেস করলেন হ্যালো হাই, কেমন আছেন, ব্যাপার শেষ। তারপরে তিনি আমাকে রেভ স্পোর্টসের 2 বছরের অ্যানিভার্সারিতে উইশ করেছিলেন, কনগ্র্যাচুলেশনস। আমি উইশ করেছিলাম থ্যাংক ইউ। তো এত বড় একটা সাজা হলো, আপনি কোর্টে গেলেন না কেন? বোর্ডের বিরুদ্ধে বোর্ডের বিরুদ্ধে কোর্টে যাওয়া ধৃষ্টতা আমি দেখাবো বা জিতবো? আমি কে? আমি কোনোদিন কোর্ট, বিসিসিআই একটা সংস্থা, মাল্টাই বিলিয়ন ডলার, সমস্ত উকিল, আমি একজন নগণ্য সাংবাদিক, বলে দেয়া হলো আমার এক ক্ষমতা যদি থাকবে বিশ্বদা, তাহলে আমি ব্যান্ড হব? আমাকে এটা বহুজন জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি ইউ আর পাওয়ারফুল, ইউ আর এন্টাইটেলড, ইজ ইট? আমি এমনই এন্টাইটেলড, আমার এমনই ক্ষমতা যার বউ বাচ্চা মাকে সে প্রোটেক্ট করতে পারে না, এমনই ক্ষমতা যে ব্যান্ড হয়, এমনই ক্ষমতা যে মাঠে ঢুকতে পারে না, এমনই ক্ষমতা তার দেশে ওয়ার্ল্ড কাপ হয়ে সে কভার করতে পারে না। ক্ষমতা কোথায়? ক্ষমতা ঠিক ওয়ার্ল্ড কাপ তো হয়ে গেল, বলো তো। আমি যাইনি, আমার বাড়ি 15 মিনিট দূরে, আপনি আমার বাড়ি চেনেন। আমি ইডেন গার্ডেন্সে বেঙ্গল রঞ্জি ফাইনাল খেললে যাইনি। আমায় সিএবির কর্ণধার স্নেহাশিস গাঙ্গুলি বলেছিলেন তোমায় তো অ্যাক্রেডিটেশন না, এসে টিকিট কেটে তো দেখতেই পারো। আচ্ছা দেখতে পারো, তারপর কেউ যদি ছবি তুলে দিয়ে দেয় আবার গালাগাল খাবো? কোনো ক্ষমতা নেই, কোনো এগুলো ইলিউশন যে আমার ক্ষমতা। কিসের ক্ষমতা? এমনই ক্ষমতা যে তার টাইমলাইন, দেখুন তিনি বারবার বললেন তিনি চান না আমার পরিবারের ক্ষতি হোক। আমার একটা প্রশ্ন তার কাছে, তার টাইমলাইনে আমার স্ত্রীকে প্রস্টিটিউট বলা হচ্ছে, আমার মাকে গালাগাল দেওয়া হচ্ছে, আমার মেয়েকে গালাগাল দেওয়া হচ্ছে, আমার বাবাকে গালাগাল দেওয়া, তিনি একবার কেন বললেন না ফ্যানদেরকে যে ভাই আমার তো প্রবলেম লোকটাকে নিয়ে, তার ফ্যামিলি নিয়ে নয়, এটা করিস না? একবার তো বলতে পারতেন, তার কথা শুনতো। তিনি তো একবার রেস্ট্রেন করতে পারতেন, একবার তো করতে পারতেন যে দেখ চাই কর, লোকটার পরিবার, এরা করিস না, এটা ঠিক না। এই বইয়ে আপনি নাম লেখেননি ঠিকই, কিন্তু যদি মানহানির মামলা হয় আপনার কাছে, হোক না। কি মানহানির মামলা? তাহলে তো তাকে আইডেন্টিফাই করতে হবে যে তিনি তো এগুলো করেছেন। আর বাই দেবে উনি আমার নাম নেননি, আমার মানহানির মামলা? তাহলে উনি স্বীকার তো করুন ফর ওয়ান্স যে উনি এগুলো করেছেন, স্বীকার করুন না। আমি তো বিশ্বদা আজকে আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে একটা রিকোয়েস্ট, আপনি একটা ক্রস এক্সামিন করুন না, দুজনকে নিয়ে এসে আপনার কথা তো শুনবেন, আপনি তো এত বড় সাংবাদিক, উনি বাঙালি প্লেয়ার, বসান না, দেখুন না ক্রস এক্সামিন করে।
আপনি তো এত বিচক্ষণ সাংবাদিক, একবার করুন না, আমার রিকোয়েস্ট, একবার করুন। এই যে লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ মানুষের টুইট রিটুইট, এই যে আপনার বিরুদ্ধে, আপনার কি মনে হয় না এর পেছনে কোনো অঙ্ক আছে? জানি না, অনেস্টলি জানি না। মানে আমি দুটো এক্সাম্পল দিয়ে দেবো, বইতেও লিখেছি। দুটি বাচ্চা ছেলে 23-24 বছর বয়স, তারা আমাকে ফোন করে না, আমার এক কলিগকে ফোন করে আমাদের কোম্পানিতে চাকরি চেয়েছিল। তো আমার এই দুটো নাম মাথায় ছিল, যে এই নামগুলো আমি কোথায় দেখেছি। হঠাৎ আমার মনে পড়লো যে ও, এরা তো আমায় গালাগাল দিচ্ছিল, তো এরা আমায় কোনোদিন চেনে না, কোনোদিন কথা বলেনি। আমি তাকে বললাম, আমার বন্ধুটি যিনি আমাদের কাছে কলিগ, যে ওই নাম্বারগুলো আমায় দাও তো, আমি কথা বলবো একবার। অ্যান্ড আই ডিড। ছেলেটি আমায় জিজ্ঞেস করলো যে সত্যি কথা বলবো স্যার? স্যার হ্যাঁ বলুন। সো উনি আমায় বললেন, আপনি তো তখন ট্রেন্ড করছেন, আপনাকে যদি গালাগাল দিই তখন 500টা রিটুইট আর 500 লাইক পাবো। আমি বললাম মানে? বলে হ্যাঁ, আপনাকে যদি গালাগাল দিই 500 রিটুইট 500 লাইক। আপনি তো বড় সেলিব্রিটি, এটা দেখুন, এটাও ভাবুন। এইরকম সেলিব্রিটি হওয়ার চেয়ে না হওয়া ভালো। যে বাড়িতে থেকে বেরোতে পারে না, সারাদিন গালাগাল খায়, এটা কথা না, চাকরি চলে যায়, পয়সা চলে যায়, সম্মান চলে যায়, এরকম হওয়ার দরকার নেই। দেখুন সাংবাদিকতাতেও বহু মানুষ মানে আছেন যারা অনর্থক গালাগালি খান, এটার মধ্যে কোনো বিষয় না। আপনি ঠিক কাজই করছেন, কোথাও মনে করবেন আপনি ঠিক কাজ করছেন। আপনি বলুন তো, এই 2 বছর ঋদ্ধিমান শাহের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে? না, আমি তো বললাম আপনাকে, না হয়নি, করবো না। কারণ আমি আজ আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে এই বইটা যখন লিখেছিলাম না, বই তো আমি বহু লিখেছি জীবনে, ওয়ার্ডস আর মাই ফ্রেন্ডস। আমি এই বই লিখতে পারছিলাম না, আমি আমার কম্পিউটারে বসতাম, আমার হাত কাঁপতো, আমি বন্ধ করে দিতাম। আমি অক্সফোর্ড পালিয়ে গেছিলাম। কিছু মানুষ আমার সাথে ছিলেন, পুলেলা গোপীচাঁদ, অভিনব বিন্দ্রা, এরা আমার সাথে ছিলেন, হাতে ধরেছিলেন। পুলেলা গোপীচাঁদ কলকাতায় আসেন 13ই মে, ঘটনাটা যেদিন আমি বললাম 2রা মে, এসে আমায় ফোন করেন আইটিসি থেকে, ভারত তখন টমাস কাপ জিতছে, যে দেখা করবে না? এসে আমার সাথে দেখা করবে? কেউ করে না। এসে বাজে কথা বলো না, দেখা করতে এসো। দেখা করতে গেলাম, তো 15 মিনিট পরে বললেন ইন্টারভিউ করবে না? এসে আমার ইন্টারভিউ দেবে? কেউ দেয় না। এসে বাজে কথা বলো না, ইন্টারভিউ করো। দিয়ে আমায় বললেন তোমার বাবা কবে মারা গেছিলেন, কত বয়স ছিল? আমি বললাম 23। কেউ ছিল? আর না। সংসার চালিয়েছিলে তো? হ্যাঁ। এখনও পারবে। ছিলেন আমার সাথে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অভিনব বিন্দ্রার সাথে গভর্নমেন্ট অফ উড়িষ্যার সাথে একটা প্রজেক্ট করছিল। একজন ভারতীয় সাংবাদিককে নেমন্তন্ন করা হয়েছিল, আমায় ডাকা হয়েছিল। আমার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে সাংবাদিকরাই লিখলেন যে আইওসি নিজেদেরকে ডিসক্রেডিট করছে আমায় ডেকে। আমি নাম বলবো না, অভিনবই আমায় বলেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি করলে? বাঙালি সাংবাদিক? সেটা আমি জানি না, কিন্তু সাংবাদিক। অভিনব আমায় বললেন, আমি বইতেও লিখেছি, অভিনব আমায় বললেন তোমার এটা দেখার দরকার নেই, আমি দেখে নেব। গত বছর ফ্রান্সের ডিস্টিংগুইশড ভিজিটিং প্রফেসর হয়েছিলাম নেওমা বিজনেস স্কুলে। ফিরে আসার পরে নেওমা বিজনেস স্কুলে লেখা হয়েছিল আমায় নিয়ে সেই বিজনেস স্কুল তাদের ডিসক্রেডিট করছে। সাংবাদিকরা কাঁকড়া? আমি বলিনি, আপনি বলছেন, বাট এটা ফ্যাক্ট যে এগুলো আমার সাথে হয়েছে। তাই আমি আর কাউকে বিশ্বাস করি না, আমি চিরকাল বিশ্বাস করি। আপনার এই ফ্যাটার্নিটি পশ্চিমবঙ্গের যা সাংবাদিক বা বিভিন্ন কাগজ বা টেলিভিশন আছেন, তারা কি বললেন, কেউ পাশে দাঁড়ালেন? কয়েকজন লিখেছিলেন, কয়েকজন দাঁড়িয়েছিলেন। আপনি যদি নাম বলতে বলেন বলে দেবো। সৃঞ্জয় বসু প্রতিদিনের দাঁড়িয়েছিলেন, গৌতম ভট্টাচার্য লিখেছিলেন। আপনি 2 বছর আগে আপনার অফিসে এসে বলেছিলাম, কোনোদিন বের করে দেননি, কথা বলেছেন চিরকাল। আপনার অফিসে বোধহয় একবার নয় 7-8বার এসছি, 7-8বার এসছি, কোনোদিন বার করে দেননি, কোনোদিন অসভ্যতা করেননি, কোনোদিন গালাগাল দেননি, কোনোদিন এমনভাবে ফিল করাননি যে আমি তোমায় অবিশ্বাস করছি, যাও তো তুমি তো মিথ্যে। আপনি করেননি এটা। আপনার হাতে গুনে আজকে আপনার সাথে এসছি কেন? এখন আমায় সবাই জিজ্ঞেস করবে এই বইটা লেখার পর, ভাই ইন্টারভিউ দাও, আপনার সাথে এসছি কেন? একটা তো কৃতজ্ঞতা বোধ থাকবে। নিষেধাজ্ঞা তো উঠে গেল, এবার কি করবেন? কাজ করার চেষ্টা করবো যদি সুযোগ পাই। আপনি যদি সুযোগ দেন আপনার চ্যানেলের সাথেও কাজ করার চেষ্টা করব। কাজ না করে করবোটা কি? ধরুন ভবিষ্যতে ঋদ্ধিমান শাহর সাথে আবার দেখা হলো, বা আবার আমার কোনো ভেঞ্জেন্স নেই, আমি তার পরিবারের কোনো ক্ষতি করতে চাই না। আমি বারবার বলছি, আজকে আমার সাথে যেটা ঘটেছে সেটা যেন তার পরিবারের সাথে বা অন্য কারুর পরিবারের সাথে ঘটে না। আমার কোনো ভেঞ্জেন্স নেই, কিন্তু আমি চাইবো অ্যাজ এ ফেলো হিউম্যান বিইং উনি আমায় এই উত্তরটা দিন যে তিনি আমার পরিবারকে এইভাবে ড্যামেজ করে দিলেন কেন। একটা জিনিস বলি, আপনি বারবার বলেছেন যে আপনার বিসিসিআই যখন ডেকেছিল, আপনার বক্তব্য শুনেছিল ঠিকই, কিন্তু মানে পুরোটা এক পক্ষ দিয়ে বিচার হয়েছিল, পুরোটা নিরপেক্ষ। বিসিসিআই করতোটা কি? আমি তো বারবার বলছি, এটাই তো সোশ্যাল মিডিয়া ট্রায়াল। আমি মানছি, আপনার এই বইতে ঋদ্ধিমান শাহর বক্তব্য আছে?
কি বলেছিলেন উনি সেটা আছে কমিটি রিপোর্টে, আমার কাছে যেটা অফিসিয়ালি আছে সেটা আছে। আমি আবার বলছি ওনার নাম না নিয়ে আছে, কারণ আমায় তো একটা রিপোর্ট কমিটি থেকে দেয়া হয়েছিল আমার বিরুদ্ধে। উনি যে ক্রিকেটার যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সেই বক্তব্যগুলো আছে। আমায় উনি যে মেসেজগুলো পাঠিয়েছিলেন, আপনাকে তো আমি বললাম আমার দিকটা দেখে নিও, আমার সেই সমস্তগুলো আমি তুলে দিয়েছি বইতে। সমস্ত সত্যি কথা আমি বইতে তুলে দিয়েছি, আপনি বইটা পড়লেই বুঝতে পারবেন, আপনি পড়েওছেন। আপনার সাথে সৌরভ গাঙ্গুলির খুব ভালো সম্পর্ক। লোকে বলে সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহের তিক্ততাই আপনার উপরে নির্বাসনটা ডেকে এনেছে। উত্তর দিতে পারবো না, জানি না, মানে বাট আবার বলছি, যদি সৌরভ ক্ষমতা বলে যে অ্যাজ বোর্ড প্রেসিডেন্ট এটা ভিটো করে দিতেন, আপনি বললেন না 2 বছর পর তুমি কি করবে, এখন আমি একটা কাজ করব, সারা জীবন আর কাজ করার জন্য জায়গা থাকতো না। হ্যাঁ, ঠিকই বলেছেন। হয়তো সৌরভ যদি সেই সময় করে দিতে পারতেন তাহলে বরিয়ার হয়তো সারা জীবন কাজ করার আর সুযোগই থাকতো না ক্রিকেটের সাথে, এমনও হতে পারে। তো একদম ঘটনা। হ্যাঁ, এবং আমি সৌরভের কাছে কৃতজ্ঞ যে করেনি বা করতে পারেনি। শোনা যায় জয়ের সাথে এখন নাকি আপনার খুব সুসম্পর্ক। আমি আপনাকে বললাম তো সত্যি কথা, 2 বার যোগাযোগ হয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি আমায় গ্রিট করলেন, তারপরে আমি তাকে মেসেজ পাঠিয়েছিলাম কয়েকবার, এবং কি বলে এখন মেসেজ পাঠাবো, নির্বাসন উঠে গেছে, ইন্টারভিউ চাইবো, এক্সক্লুসিভ চাইবো। আমার কাছে খবর আছে দেবেও, দেবে কি দেবে না জানি না, সবাই দেবে। বললাম তো বরিয়া মজুমদারকে সবাই, ভারত ক্রিকেটের সবাই ইন্টারভিউ। আবার বলছি এক্সক্লুসিভ চাইবো, কারণ সেটা সাংবাদিকতার ধর্ম। উনি আমায় রেভ স্পোর্টসের অ্যানিভার্সারিতে উইশ করেছিলেন, দ্যাট ওয়াজ লাস্ট। এর বিয়ন্ডে ওনার সাথে ফোনে কথা হয়নি। আপনি মোহনবাগান না ইস্ট বেঙ্গল? মোহনবাগান। তাহলে ইস্ট বেঙ্গলের চাষিদের বার্নাল লাগিয়ে দিলেন? না, আমি বিন্দু এবং নিঃস্বার্থ ক্ষমা চেয়েছি, আপনার চ্যানেলে বসে বলছি, আনকন্ডিশনাল অ্যাপোলজি। ভুল সঠিক, যেটা করিনি সেটা করিনি। সারা ভারতবর্ষের ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে আনকন্ডিশনাল অ্যাপোলজি, হাত জোর করে। ভুল এবং সেটা বলিনি, কিন্তু পুরো শোটা আপনি দেখেননি। আমি বলেছি, এখন আপনার সাথে বলছি, ইস্ট বেঙ্গল ছাড়া মোহনবাগান থাকে না, মোহনবাগান ছাড়া ইস্ট বেঙ্গল থাকে না, থাকবেও না। আমায় যেটা আবার বলছি, ভুল এবং তার জন্য আমি আমার প্ল্যাটফর্ম যে করেছেন সবাই, কোনোদিন রিপিট হবে না। আনকন্ডিশনাল অ্যাপোলজি টু এভরিবডি। বাট যেখানে আমি ভুল করিনি সেখানে যদি আমায় এসে কেউ বলে তুমি কম্প্রোমাইজ করো, টিল মাই গ্রেভ আমি করব না, আমি মরে যাব তাও করব না। এই ক্ষেত্রটাতে, ক্রিকেটের ক্ষেত্রটাতে আমি ভুল করিনি, আমি মিথ্যে বলিনি, আমি বুলি করিনি, আমি থ্রেটেন করিনি, আমার পরিবার হ্যাজ বিন ডিস্ট্রয়েড। বলি, আমার শেষ প্রশ্ন, আপনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের খুব প্রতিভাবান ছাত্র, সেখান থেকে আপনি ক্রীড়া সাংবাদিক হলেন, যদিও আপনার ডক্টরেট স্পোর্টস হিস্ট্রি নিয়ে। সাংবাদিকতার ইতিহাসে নিজেকে কোথায় রাখবেন? স্পোর্টস সাংবাদিক, ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে এক জায়গায় রাখবো যে আমি ইতিহাস পড়ে, সাংবাদিকতা পড়ে সাংবাদিক হতে হয় না। আমি তো প্যাশনের জায়গা থেকে করেছি। আপনি আমায় এই কথাটা বলেন যে যারা আমরা সাংবাদিক হই তারা অনেকেই যে না এটা করতে পারলাম না বলে সাংবাদিক হয়েছি। আমি সাংবাদিক হতে চেয়ে সাংবাদিক হয়েছি। আমি অলিম্পিকের ইতিহাস পড়তে চেয়ে অলিম্পিকের ইতিহাস পড়েছি। বাই দ্য ওয়ে, এখনও আমি সাংবাদিক পুরো না, আমি পড়াশোনা করি, অ্যাকাডেমিক অ্যান্ড সাংবাদিকতা করি। আমায় দেখে যদি কেউ ভারতীয় অলিম্পিকের ইতিহাস, ভারতীয় ক্রিকেটের ইতিহাস পড়ে সেখানে একটু হলেও কন্ট্রিবিউট করেন, আমার নিজের প্রতিষ্ঠানের মধ্যে দিয়েও করেন, আপনাদের মতন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে করেন, তাহলে মনে করব যে একটু হলেও কন্ট্রিবিউশন আছে। এবং এটাও ব্যান্ড বইটা লেখার মূলে হলো আপনি যদি টর্চার করেন, আমারও একটা ভয়েস আছে। The underdog will speak. You can kick him, you can beat him, you can smash him, but you can't stop his voice. আমরা তো সাংবাদিক, আমরা লিখে দিয়েছি। একদম এইটাই তো শুনতে চাইছিলাম বরিয়ার কাছ থেকে, বরিয়া মজুমদারের কাছ থেকে, এবং সেটাই শুনলাম। সাংবাদিকদের জায়গা কখনো থেমে থাকে না, জীবন চলমান, চলতে থাকবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।